So hello, good morning students. Welcome again after a long break of puja vacation. আমরা বায়োলজির লাস্ট চ্যাপ্টার আমাদের পরিবেশ আজকে স্টার্ট করব এবং আজকের ক্লাসেই এটাকে সমাপ্ত করে বায়োলজি ক্লোজ করে দেব। ঠিক আছে? তো আমাদের ক্লাস 10 সায়েন্সের বায়োলজির লাস্ট চ্যাপ্টার আমাদের পরিবেশ। এই চ্যাপ্টারটা অনেক ইজি, তেমন কিছু না, মানে তেমন তামঝাম কিছু নাই এটার মধ্যে তেমন বেশি। অলরেডি আমরা জানি অনেক কিছু, জাস্ট এই চ্যাপ্টারের মধ্যে আমরা ওইটার বায়োলজির পার্সপেক্টিভে ওইসব জিনিস যেগুলো আমরা অলরেডি জানি, হয়তোবা জিওগ্রাফি থেকে, হয়তোবা অন্যান্য এসএসটি থেকে, সেই জিনিসগুলোকে আমরা বায়োলজির পার্সপেক্টিভে দেখব এবং শিখবো, মনে রাখবো। ঠিক আছে? তো চলো শুরু করি আজকের চ্যাপ্টার আমাদের পরিবেশ। সবচেয়ে প্রথম যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে যে পরিবেশ মানে কি। ঠিক তো? পরিবেশ মানে কি সেটা একটা নার্সারি বাচ্চাও বলতে পারবে, বাট স্টিল আমরা লিখে দিয়েছি এখানে, কোনো অসুবিধা নেই। যে আমাদের চারপাশে যা কিছু আছে সব মিলিয়ে হচ্ছে আমাদের পরিবেশ। ঠিক আছে? তো যেমন কি তোমার পাশে তোমার বান্ধবী বসা আছে, ঠিক আছে? সো শি ইজ এ পার্ট অফ দিস এনভায়রনমেন্ট, এর পরিবেশেরই একটা পার্ট। ঠিক আছে না? আমার হাতে যে কলমটা আছে সেটাও আমাদের আশেপাশেরই একটা পরিবেশের পার্ট। কারেক্ট? তো দেখতে গেলে কি আমাদের পরিবেশে কিছু জ্যান্ত জীব দিয়েও কিছু জিনিস তৈরি থাকে, আরেকটা আবার অজৈব পদার্থ দিয়েও কিছু জিনিস তৈরি থাকে, এবং সবগুলা মিলিয়ে আমাদের পরিবেশটা তৈরি হয়। ঠিক তো? তো যদি আমরা পরিবেশের উপাদান দেখি তাহলে আমরা দেখব যে কিছু আছে জৈব উপাদান, কিছু আছে অজৈব উপাদান। যেমন কি নাম থেকেই বোঝা যাচ্ছে যে জৈব উপাদানে কি হবে? গাছপালা, পশু পাখি, ব্যাকটেরিয়া। ঠিক আছে? তো যা আমরা এতদিন পড়েছি, ক্লাস 9-ও যাগুলা পড়েছি। তো সবচেয়ে প্রথম আমরা এই যে জৈব উপাদানগুলা আছে, জৈব উপাদানকে কি ভাগে ভাগ করেছি দেখো। একটাকে নাম দিয়েছি সবচেয়ে প্রথম উৎপাদক। উৎপাদক মানে বোঝা আছে কি বানাবে সে? খাদ্য বানাবে। কিভাবে বানাবে? প্রাকৃতিকভাবে। হ্যাঁ, প্রাকৃতিকভাবে খাদ্য বানাবে, এবং সেই প্রাকৃতিকভাবে খাদ্য বানানোর নামটা হচ্ছে সালোক সংশ্লেষ। ঠিক তো? এবং সেটা কে করবে? সবুজ গাছপালা। কারেক্ট? এটার জন্য আমি এটা কালারকে সবুজ রেখেছি। এবার দেখো, প্রথম হচ্ছে উৎপাদক আর দ্বিতীয় হচ্ছে খাদক। কারেক্ট? দুই রকম আমরা বুঝতে পারি, একটা বানাবে একটা খাবে। আমরা কোন শ্রেণীতে পড়ি? খাদক শ্রেণীতে পড়ি। আচ্ছা, খাদকের মধ্যে আবার আমরা খাদককে দুই ভাগে ভাগ করা যায়, মানে দুই ভাবে ভাগ করা যায়। একটা ভাগ আমি এখানে দেখিয়েছি, আরেকটা পরে দেখাবো। ঠিক আছে? তো খাদক যেগুলো আছে ওগুলোকে আমি কি শ্রেণীবদ্ধ করতে পারি দেখো? তৃণভোজী প্রাণী করতে পারি, জানি আমরা এটা। ঠিক ঠিক আছে? তো তৃণভোজী কাকে বলে? যারা ঘাস টাস খায়। ঠিক আছে। একটা করতে পারি কি মাংসাশী প্রাণী। মাংসাশী প্রাণী আমরা জানি মাংস যেগুলো খায়। সর্বভুক, যেমন কি আমরা, সব খাতে हम लोग। ঠিক আছে না? ক্রো, কাক, একটা ভালুক। ঠিক তো? তারপর কি পরজীবী। পরজীবী আমরা জানি, পরজীবী জানি না? মনে আছে? যে আরেকটা ঘাড়ে বসে ওইটার থেকে নিউট্রিয়েন্টস নেবে, পুষ্টি নেবে। বিক্রম বেতালের বেতালের মতো, যেটাই হোক। তো পরজীবী এইসব মানে পুষ্টির পদ্ধতিগুলো আমরা অলরেডি দেখে নিয়েছিলাম। আর এইসব ভাগেই আমরা ভাগ করতে পারি কাকে? খাদক প্রক্রিয়ার যে প্রাণীগুলো আছে। ঠিক তো? তারপর আসে কি আরেক রকম, বিয়োজক। বিয়োজককে মৃতজীবী বলে। বিয়োজক কারা? ওদেরকে বলা হয় কি বলে, ডিকম্পোজার্স, মানে যারা জিনিসগুলোকে পচায়। ঠিক আছে? তো একটা গাছের ডাল পড়লো, গাছ থেকে পাতা পড়লো, হুম, এই জিনিসগুলোকে যে মাটির মধ্যে পচায়, এগুলো আছে ওই সমস্ত প্রাণী। ঠিক আছে? তো আর এই সমস্ত প্রাণী অলরেডি আমরা পড়ে নিয়েছি ফার্স্ট চ্যাপ্টারে। কি নাম ছিল? একটা এক্সাম্পল হতে পারে। ঠিক আছে? তো রাইজোপাস হতে পারে। তো কিছু ব্যাকটেরিয়া, কিছু ছত্রাক এই শ্রেণীতে পড়ে। কারেক্ট? আচ্ছা, তো চলো আমরা আমাদের পরিবেশের যে জৈব উপাদানগুলো আছে সবগুলোকে মোটামুটি দেখে নিয়েছি শ্রেণীবদ্ধ করে। তারপর কি বাকি রইল আমাদের? অজৈব উপাদান। অজৈব উপাদানের মধ্যে দেখবে কি কি পড়ে? বায়ু, আলো, জল, মাটি, তাপমাত্রা ইত্যাদি। ঠিক তো? যেগুলো আমাদের পরিবেশেরই উপাদান, আমরা বানাইনি, পরিবেশেরই উপাদান, প্রাকৃতিক উপাদান, বাট অজৈব। ঠিক তো? আচ্ছা, এইগুলো কি প্রয়োজন আমাদের বাঁচার জন্যে? প্রয়োজন। আমরা ওদের সাথে কি করে থাকি? মিলমেশ করে একটা সম্পর্ক বানিয়ে থাকি। ঠিক তো? গাছের যেমন ডাইরেক্ট সম্পর্ক হচ্ছে আলোর সাথে, আলো না পেলে সে খাদ্য বানাতে পারবে না, এবার খাদ্য যদি না বানায় আমরা সেটা খেতে পারবো না। কারেক্ট? আচ্ছা, তো এইবার
আমরা একটা ফটো দেখবো, ঠিক আছে? দেখো তো এই পিকচারটা দেখে কি বোঝা যাচ্ছে? আচ্ছা, এই পিকচারের মধ্যে দেখা যাচ্ছে কি এখানে একটা জলাশয় আছে, ঠিক না? এই জলাশয়ের মধ্যে কিছু জীবজন্তু থাকবে, পোকামাকড়ও থাকবে, মাছও থাকতে পারে, ইজন্ট ইট? আচ্ছা, ওইদিকে একটা পাহাড় আছে, পাহাড়ের মধ্যে কি জীবজন্তু থাকে? নিশ্চয়ই থাকে, পাহাড়ের মধ্যেও থাকে। আচ্ছা, এদিকে একটা জঙ্গল আছে, জঙ্গলের মধ্যে জীবজন্তু থাকে। এখানে একটা মরুভূমি আছে, মরুভূমিতে জীবজন্তু থাকে, এই যে একটা তো দেখেই নিলাম উদ্ভিদ এখানে, ক্যাকটাস, কারেক্ট? আচ্ছা, এটা খুব সুন্দর একটা ফ্রেম লাগে না? এটাকে টাঙানো যাবে না আমাদের সেন্টারে? কারেক্ট। আচ্ছা, ঠিক আছে। ইট ইজ অ্যান এআই জেনারেটেড পিকচার, আই হ্যাভ জেনারেটেড দিস। আচ্ছা দেখো, এবার যা বলছিলাম, যে এই যে স্থানগুলো আমরা দেখছি, এইসব স্থানে যে অর্গানিজমস গুলা থাকবে, যে প্রাণীগুলা থাকবে বা যে উদ্ভিদগুলা থাকবে, ওইগুলা কি সেম সেম হবে নাকি সব জায়গাতে? নিশ্চয়ই না। ওদের পার্টিকুলার কিছু অভ্যাস থাকবে, পার্টিকুলার কিছু ওদের ওদের আশেপাশের অন্যান্য জীব এবং অজৈব পদার্থের সাথে ওদের একটা সম্পর্ক থাকবে, ঠিক তো? এবং সবটি জায়গা আলাদা আলাদা, সবটি জায়গা ডিফারেন্ট, কারেক্ট? এই যে, কিন্তু এই সবটা জায়গা তো পরিবেশের মধ্যে আছে না? যদি একখানেও থাকে, এইগুলা এক জায়গাতেও থাকে, তাও তো একটাই পরিবেশের পার্ট হলো না এগুলা? কিন্তু একই পরিবেশে তিন চার রকমের জায়গা, যেখানে তিন চার রকমের জীবজন্তু পাওয়া যাবে, উদ্ভিদ পাওয়া যাবে, ব্যাকটেরিয়া পাওয়া যাবে, ছত্রাক পাওয়া যাবে, কারেক্ট? এবং ওদের থাকার অভ্যাসও আলাদা, ওদের সমস্ত কিছু মানে ডিফারেন্ট ডিফারেন্ট থাকবে। এই যে স্পেসিফিক জায়গাগুলা, ঠিক আছে, একটাই পরিবেশের মধ্যে, যেখানের মধ্যে জীবজন্তু মানে বিভিন্ন বিভিন্নভাবে একটা একটার সাথে সম্পর্ক এস্টাবলিশ করে থাকে, এই জায়গাগুলোকে আমরা বলি বাস্তুতন্ত্র। কি বলি? বাস্তুতন্ত্র। তো এই পিকচারের মধ্যে আমরা কয়টা বাস্তুতন্ত্র দেখতে পাচ্ছি? 1, দিস ইজ 2, 3 অ্যান্ড 4, ঠিক তো? চারটা বাস্তুতন্ত্র দেখতে পাচ্ছি। তো চলো একটু বাস্তুতন্ত্রের সংজ্ঞাটা দেখে নিই। চলো, বাস্তুতন্ত্রের সংজ্ঞায় কি বলছে, যে বাস্তুতন্ত্র হলো এমন একটি প্রাকৃতিক ব্যবস্থা যেখানে জৈব উপাদান ও অজৈব উপাদান পরস্পরের সঙ্গে অন্তঃক্রিয়া করে এবং একে অপরের উপর নির্ভরশীল থেকে একটি ভারসাম্যপূর্ণ পরিবেশ গঠন করে। ব্যালেন্সড এনভায়রনমেন্ট, ভারসাম্যপূর্ণ, ঠিক আছে তো? মানে আমার ওই পরিবেশের মধ্যে বাইরের থেকে কিছু না আসলেও হবে, ওইটা ওয়েল এস্টাবলিশড, সেলফ সাস্টেইনড বলে এটাকে ইংলিশে, ঠিক আছে তো? নিজেই নিজেকে মানে বজিয়ে রাখতে পারবে আর কি, বজায় রাখতে পারবে এটা, কারেক্ট? আচ্ছা, তো এই যে বাস্তুতন্ত্র আছে, আমরা তো অলরেডি এক্সাম্পল দেখে নিয়েছি, ঠিক আছে না? বাট স্টিল আমরা দেখব যে বাস্তুতন্ত্রকে আমরা, যেহেতু আজকের দিনে আমাদের সোসাইটি অনেক অ্যাডভান্স হয়ে গেছে, তো আমাদের পাশে যেমন প্রাকৃতিক বাস্তুতন্ত্র আছে, তেমনি আমাদের পাশে কিছু কৃত্রিম বাস্তুতন্ত্রও আছে, ঠিক আছে? প্রাকৃতিক কি, যেমন কি জঙ্গল, অরণ্য, পুকুর, হ্রদ, মরুভূমি ইত্যাদি, যেমন কি নদী টদী পড়ে, ঠিক আছে? সমুদ্র হতে পারে, ক্লিয়ার? তো এগুলো হচ্ছে প্রাকৃতিক। আর যখন আমরা বলি কৃত্রিম, তখন আমাদের কিন্তু বাস্তুতন্ত্রের ডেফিনেশন চেঞ্জ হয় না। বাস্তুতন্ত্র মানে হচ্ছে যেখানে বিভিন্ন অর্গানিজম ওদের নন লিভিং এনভায়রনমেন্ট যেটা আছে, অজৈব উপাদানগুলো যেগুলো আছে, এগুলোর সাথে ইন্টারেক্ট করে বেঁচে থাকবে একটা জায়গাতে। তো আমি যদি এমন একটা জায়গা বানিয়ে দিই যেখানের মধ্যে সে একটা অর্গানিজম বুঝতেই পারবে না এটা ন্যাচারাল না আর্টিফিশিয়াল, এবং সে ওইখানের পরিবেশের সব জিনিসের সাথে মিলমিশ করে থাকবে, তাহলে ওইটাও একটা বাস্তুতন্ত্র হয়ে গেল। যেমন কি ফসলের ক্ষেত, একটা ফসলের ক্ষেতের মধ্যে, যেমন কি একটা ধান ক্ষেত যদি করি, ধান ক্ষেতের মধ্যে যে অনেক বেশি জল থাকে, ক্লাস 9 আমরা পড়েছি যে এটার মধ্যে আমরা মাছ ফেলে মাছ চাষও করতে পারি, মৎস্য চাষ করতে পারি। তো মাছগুলোর জন্য তো এটা ন্যাচারালি, মাছগুলো তো ওইখানে প্রেজেন্ট যে জিনিসগুলো আছে ওইগুলোর সাথে ইন্টারেক্ট করে ওরাও বেঁচে থাকবে। তো ওইটা একটা বাস্তুতন্ত্র আমি বানিয়ে নিলাম, ঠিক আছে না? আমার গার্ডেন, গার্ডেনের মধ্যে বাটারফ্লাইজ গুলো আসে, পাখি আসে, ইনসেক্টস থাকে, ঠিক তো? তো আমার গার্ডেন, পার্ক, এগুলো হচ্ছে একটা বাস্তুতন্ত্র, বাট এটা তো আমি বানিয়েছি, ন্যাচারাল না। দ্যাটস ওয়াই কৃত্রিম বাস্তুতন্ত্রের মধ্যে কি পড়ে? ফসলের ক্ষেত, উদ্যান, তারপর কি অ্যাকোয়ারিয়াম, অ্যাকোয়ারিয়ামের মধ্যে যে মাছগুলো থাকে ওদের জন্য ওইটাই ওর বাস্তুতন্ত্র, কারেক্ট? সো দিস আর দ্য এক্সাম্পলস, ঠিক আছে, কিসের? কৃত্রিমের। তো তোমার মনে রাখতে লাগবে কি ডেফিনেশনটা, আর তারপর এগুলো 1 মার্কসের কোয়েশ্চেন আসে, তেমন কোনো অসুবিধা নেই, ঠিক আছে? এই চ্যাপ্টার থেকে ত্রিপুরা বোর্ডে নট নেসেসারিলি যে বড় মার্ক কিছু আসে, বড় মার্ক কিছু আসে না,
2 মার্কসের একটা আসে, 1 মার্কের দুইটা আসে, আর এমসিকিউ একটা আসে। ক্লিয়ার? এমসিকিউ, ও আমি ভুলে গেছি এমসিকিউ আসে কিনা আসে না, দেখে নেবো না পরে। তো চলো, এতটুকু অবধি ক্লিয়ার? आगे बढ़ा जाए? ठीक है, चलिए आगे बढ़ते हैं। फिर से वी हैव वन पिक्चर। नाउ यू सी, এই পিকচারের মধ্যে কি শো হচ্ছে? সেটাও কত সুন্দর পিকচার, এটাকে ফ্রেম করে লাগিয়ে দেবো। বলো তো, আমি ফ্রেমের বাইরে আছি, কি দেখা যাচ্ছে এখানে? সিংহ শিকারের পোজ নিচ্ছে, ঠিক না? কাকে খাবে? হরিণকে খাবে। কিন্তু হরিণ অলরেডি একটা জিনিসকে খাচ্ছে। কাকে খাচ্ছে? ঘাসকে। আর ঘাস অলরেডি একটা জিনিসের সাহায্যে নিজের খাদ্য বানিয়ে নিয়েছে। উই, সুজালুক। আচ্ছা, তো এইখানে একটা চেইন তৈরি হচ্ছে, আমরা দেখতে পাচ্ছি না? ঠিক আছে না? এই চেইনটাকে কি বলে? খাদ্য শৃঙ্খল, ইংলিশে বলে ফুড চেইন। ঠিক আছে, তো এই পিকচার থেকে আমরা প্র্যাকটিক্যালি ফুড চেইন কি হতে পারে সেটার একটা ধারণা পেয়ে নিয়েছি। নাও লেটস হ্যাভ দ্য ডেফিনেশন। ডেফিনেশনের মধ্যে কি বলে দেখো। খাদ্য শৃঙ্খল কি? খাদ্য শৃঙ্খল হলো এমন একটি প্রাকৃতিক শৃঙ্খল বা ধারাবাহিক সম্পর্ক যার মাধ্যমে এক জীব থেকে অন্য জীবের মধ্যে খাদ্য ও শক্তির প্রবাহ ঘটে। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের মেইন জিনিস। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা পরবর্তী সময়ে আরো ডিটেইলড এক্সপ্লেন করে দেখব। ঠিক আছে, ক্লিয়ার? এখন আমরা কি দেখছি? খাদ্য শৃঙ্খল। একটা খাদ্য শৃঙ্খল এখন যেটা দেখলাম ওইটাকে যদি প্যান পিকচার করি তাহলে এরকম লেখা যায়, ঠিক তো? এরকম লেখা যায়, সূর্য থেকে এনার্জি আসছে এটাতে, এটা থেকে যাচ্ছে এটাতে, এটা থেকে যাচ্ছে এটাতে। ক্লিয়ার? কি যাচ্ছে? শক্তি, এনার্জি, প্রবাহ আছে। ক্লিয়ার? আচ্ছা, আমাদের পরিবেশে আলটিমেট সোর্স অফ অল এনার্জি, প্রত্যেকটা শক্তির আলটিমেট যে উৎপাদক সেটা হচ্ছে সূর্য। ঠিক আছে, সূর্য থেকেই আসে সমস্ত শক্তি। আচ্ছা, এইবার কিছু টার্মস আমাদের জানতে লাগবে, যেগুলো বললাম যে এগুলো আমরা অলরেডি জানি, বাট বায়োলজির পার্সপেক্টিভে একটু দেখবো আমরা। এই প্রত্যেকটা স্তরের এক একটা নাম আছে। এই যে খাদ্য শৃঙ্খল আছে না, এখানে খাদ্যের স্তর তো এইগুলা, ঠিক আছে? যেমন কি এটা একটা স্তর, এটা একটা স্তর, এটা একটা স্তর, তো এই স্তরগুলোর নাম আছে। কি নাম? এটাকে বলে প্রাথমিক ট্রফিক স্তর, মানে প্রথম ট্রফিক স্তর, তারপরে দ্বিতীয় ট্রফিক স্তর, তৃতীয় ট্রফিক স্তর। ঠিক আছে, এরকম যদি 4টা থাকে তাহলে চতুর্থ ট্রফিক স্তর, 5টা থাকলে পঞ্চম, এর বেশি থাকবে না। জেনারেলি 4টার বেশিই থাকে না, রেয়ার 5টা পাওয়া যায়। কেন সেটাও আমরা পরে দেখবো, কারণ এটা একটা কোশ্চেন আসে। ঠিক আছে, নাম মনে থাকবে, প্রথম ট্রফিক স্তর, দ্বিতীয়, তৃতীয়। আচ্ছা, একটা কোশ্চেন যদি জিজ্ঞেস করি যে ঘাস অথবা গাছ অথবা উৎপাদক কেন সব সময় প্রথম ট্রফিক স্তরে থাকে, মানে আমি যদি খাদ্য শৃঙ্খল ড্র করি তাহলে খাদ্য শৃঙ্খলের মধ্যে সবসময় আমার প্রথমে উৎপাদককে রাখতে লাগবে, কেন? কেন? এক্স্যাক্টলি, কারণ ওরাই খাওয়ান বানায়, ওরাই খাদ্য বানায়, ওরা ছাড়া তো আর কেউ বানাবে না। আমি এটা থেকে কিভাবে স্টার্ট করবো? আলটিমেটলি তো আমার এটা থেকে স্টার্ট করতে লাগবে, ঠিক আছে না? আর প্রত্যেকটা খাদ্য শৃঙ্খলের পরে একজনকে আমরা লিখি না, যেগুলো আছে ওই মৃতজীবীগুলা। ঠিক আছে, যখন এই সিংহটা মরবে ওর বডিটাকে কে পচাবে? ওই মৃতজীবীটা। ঠিক আছে তো? ওকে, তো এটা আমরা লিখি না, খাদ্য শৃঙ্খলের সবসময় লাস্টে ওইটা থাকে, আর ফার্স্টে সবসময় আমাদের উৎপাদক থাকবে। ক্লিয়ার? আচ্ছা, এইবার আমরা এনসিআরটিতে দেওয়া কিছু ওই খাদ্য শৃঙ্খলগুলো দেখব। যেমন প্রথম যে খাদ্য শৃঙ্খলটা দেখিয়েছে এখানের মধ্যে, ওটা তো ঘাস না, এটা গাছ দেখিয়েছে, আমি ঘাস লিখে নিয়েছি, যেটাই হোক। তো গাছ থেকে কোথায় আছে? হরিণের মধ্যে আছে, হরিণ থেকে বাঘের মধ্যে আছে, ঠিক তো? তো এটা হচ্ছে আমাদের অরণ্যের খাদ্য শৃঙ্খল। মানে আমি যদি বলি যে অরণ্যের একটা খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও, এটা আরামসে লিখে দিতে পারবে। ঠিক আছে তো? আবার যদি বলি যে একটা জলাশয়ের খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও, তাহলে হচ্ছে ওই 3 নম্বরটা। ঠিক আছে তো? কি হচ্ছে 3 নম্বরের মধ্যে? ঘাস, ঘাসকে খাচ্ছে ছোট জলজ প্রাণী। এটা জলজ প্রাণী যে কোনো কিছু হতে পারে, এটা জাস্ট একটা পিকচার দিয়েছে, তো আমরা নাম না লিখে এটা লিখে নিতে পারি যে ছোট জলজ প্রাণী খেলো, এবং এটাকে একটা বড় মাছ খেলো, এবং মাছটাকে একটা বক খেয়ে নিল। ঠিক আছে তো? মাছটাকে একটা বক খেয়ে নিল, বাস হয়ে গেল খাদ্য শৃঙ্খল। মিডিলে যে খাদ্য শৃঙ্খল আছে সেটা হচ্ছে তৃণভূমির খাদ্য শৃঙ্খল, মানে ইংলিশে বলে এটাকে গ্রাসল্যান্ডের। ঠিক আছে, ওপেন গ্রাসল্যান্ড যেটা, এই গ্রাসল্যান্ডের মধ্যে কি হয়? এই খাদ্য শৃঙ্খলটা ফলো হয়। কি? এটা ঘাস থাকে, ঘাসকে খেলো একটা ফড়িংয়ে, ফড়িংকে খেলো ব্যাঙে, ব্যাঙকে খেলো সাপে, সাপকে খেলো একটা শকুন বা ঈগল বা চিল, ঠিক আছে না, বা একটা উল্লু পাখি।
কারেক্ট? এটা ময়ূর খেয়ে নিল, হতেই পারে। ঠিক আছে? তো তো এটা কি দেখো, তিনটা জায়গার মানে তিনটা বাস্তুতন্ত্রের তিনটা উদাহরণ দিয়েছে। তো কোয়েশ্চেন তোমাকে জিজ্ঞেস করেই নিতে পারে এরকম, যে একটা পার্টিকুলার বাস্তুতন্ত্র মেনশন করে, যে জলাশয় বা পুকুর বাস্তুতন্ত্রের আমার একটা খাদ্য শৃঙ্খল উদাহরণ দাও। আর যখনই বলবে খাদ্য শৃঙ্খলের উদাহরণ দাও, ইউ হ্যাভ টু রাইট লাইক দিস। তোমার এরকম এরো এরো দিয়েই লিখতে লাগবে। ক্লিয়ার? সূর্য আঁকতে লাগবে না। ঠিক আছে? আচ্ছা, এটা ওইখানে সূর্য বেশি ডিমান্ড করছিল তাই রেখেছিলাম আর কি। চলো নেক্সটে যাই। বুঝা গেছে? কোশাক নেই হোনা চাইয়ে। চলো এবার একটা জিনিস দেখি আমরা, একটু খাদ্য শৃঙ্খল বানাই। ঠিক আছে? তো এটা তো হচ্ছে ঘাস, বুঝা আছে? হ্যাঁ বুঝা আছে। ঠিক আছে, তো ঘাস কে খাবে সে? হরিণ। হরিণকে খাবে বাঘ। আবার হরিণকে এরাও শিকার করে, ঠিক না? এরাও শিকার করে খায়। আচ্ছা, ঘাসকে খরগোশ খাবে, খরগোশকেও এরা খায় যদি শিকার না করতে পারে। আচ্ছা, এবার ঘাসকে ফড়িং খাবে, কিন্তু ফড়িংকে এরা কেউ খাবে না, এত বাজে দিন আসেনি। আহ এটাকে কাটতে লাগবে। দেখি, ঘাসকে খাবে ফড়িং, ফড়িংকে যদি এই স্প্যারোটায় খায়, এই স্প্যারোটাকে তো এই সাপে ধরে, মানে ছোট ছোট পাখিগুলোকে তো সাপে ধরে, ঠিক না? আচ্ছা, সাপটাকে আবার এই আউলে খেয়ে নেবে, কারেক্ট? আচ্ছা, তো এটা একটা খাদ্য শৃঙ্খল দেখলাম। আচ্ছা, এবার দেখি, এটাকে এটাই খাবে, এটাকে এটাই খাবে, এটাকে এটাই খাবে, এটাকে এটাই খাবে, কারেক্ট? কারেক্ট? লাইক দিস? না, তো এটা খাবে, এটা তো ছোট পাখিগুলাকে খায়। আর খরগোশকে সে তো নেবে। হুম, কি হয়ে গেল? জালাকার একটা স্ট্রাকচার হয়ে গেল না? বিভিন্ন খাদ্য শৃঙ্খল একই জায়গাতে, মানে একই জায়গাতে ওরা তো সব থাকছে, ঠিক না? এবং একই জায়গাতে ওরা থাকার সত্ত্বে, মানে থাকার কারণে আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন খাদ্য শৃঙ্খল তৈরি হচ্ছে, ঠিক তো? মানে একদম উপরের যে ট্রফিক লেভেলে যেগুলো আছে, এগুলোর জন্য ওর নিচে অনেক অপশনস আছে, যে আজকে সোমবার, আজকে আমি ওইটা খাবো, আজকে মঙ্গলবার, আজকে আমি ওইটা খাবো। তার মানে ওরা জাস্ট একটা খাবারের উপর ডিপেন্ডেন্ট না, অনেকগুলো খাদ্য ওদের জন্য অপশনে আছে। এবং যার কারণে কি হয়, আমাদের একটা বাস্তুতন্ত্রের মধ্যে অনেকগুলা খাদ্য শৃঙ্খল তৈরি হয়ে যায়, যেগুলা একটা আরেকটাকে এরকম মানে ক্রিস ক্রস করে দেয়। এবং যার কারণে এটাকে যদি আমরা লিখিত রূপে লিখি, তাহলে দেখতে পাই একটা জালাকার স্ট্রাকচার তৈরি হয়ে গেছে। ঠিক আছে? তো এটাকেই আমরা বলি খাদ্য জালক। ঠিক আছে? খাদ্য জালক কেন পড়ি আমরা, মানে এই স্ট্রাকচারটাকে কেন বানাই? এক, এটা বোঝার জন্যে যে একই বাস্তুতন্ত্রের মধ্যে বিভিন্ন রকমের খাদ্য শৃঙ্খল থাকতে পারে। এই বিভিন্ন রকমের খাদ্য শৃঙ্খল বিভিন্ন ট্রফিক স্তরে একটা আরেকটার সাথে কানেক্টেড থাকতে পারে। এবং এই খাদ্য চালকের মাধ্যমে সেটা বুঝতে পারি যে উপরের স্তরে যেগুলা মানে হায়ার অর্গানিজমস গুলো আছে, ওদের জন্য অনেকগুলা নিচের অপশনস থাকে। ঠিক আছে? তো এই কারণে আমরা খাদ্য জালককে পড়ি। তো এই যে স্ট্রাকচারটা তৈরি হলো, দিস ইজ নাথিং আদার দেন এ ফুড ওয়েব। ইংলিশে বলে এটাকে ফুড ওয়েব, বাংলাতে বলে খাদ্য জালক। ঠিক আছে? বুঝা গেছে তো? একটু সংজ্ঞাটা দেখে নিই খাদ্য জালকের কি আছে। খাদ্য জালক হলো একটি জটিল খাদ্য সম্পর্ক, যেখানে একাধিক খাদ্য শৃঙ্খল পরস্পরের সঙ্গে যুক্ত থাকে। অর্থাৎ একটি জীব একাধিক ধরনের খাদ্য খেতে পারে এবং একাধিক জীব সেই একই খাদ্য আহ, উৎসের উপর নির্ভর করতে পারে। এই পরস্পর নির্ভর সম্পর্কেই খাদ্য জালক গঠিত হয়। বুঝা গেছে? কুশাক? আচ্ছা,
খাদ্য জালক কি, এটা ডাইরেক্ট কোয়েশ্চেন আসে, কিন্তু অনেক বছর ধরে খাদ্য জালকের ড্রয়িংটা আসে না, যে তুমি একটা খাদ্য জালক আঁকো সেরকম কোনো প্রশ্ন আসে না, মানে আসেনি আর কি। ঠিক আছে, বাট আমরা প্র্যাকটিস করব যে জিনিসটা দিয়েছিলাম লাস্ট স্লাইডে, ডোন্ট ওয়ারি, আঁকতে লাগবে না, তুমি জাস্ট নাম লিখে লিখে করবে। ঠিক আছে, যেমন কি এখানে খরগোশ লিখে নেবে, এখানে ফড়িং, হরিণ। ঠিক আছে, বাড়িতে গিয়ে এটা স্ক্রিনশট নিয়ে এটাকে জাস্ট মানে সরে আছে, এটা স্ক্রিনশট নিয়ে নাম লিখে নাম লিখে লিখে খাদ্য শৃঙ্খল বানিয়ে নেবে। ক্লিয়ার? ঠিক আছে, তোমাদের এনসিইআরটি তেও দেওয়া আছে, বাট এটা বুঝবে না, এটার মধ্যে ভুল আছে একটু। আচ্ছা, এইবার হচ্ছে শক্তির প্রবাহে যাই, যেটা আমরা আগে বলেছিলাম যে খাদ্য শৃঙ্খল আমরা মেইনলি পড়ি এটার জন্য, যে এখানে শক্তিটা ট্রাভেল করছে। এখানে আসবে কিছু ইন্টারেস্টিং জিনিস। ঠিক আছে, বিশ্বাস হবে না, অবিশ্বাসযোগ্য কিছু জিনিস আসবে। যে সাপোজ এই সূর্যদেব সারাদিনে যতটুক হিট ডাললো পৃথিবীতে, পৃথিবীর মধ্যে কি আছে, প্রচুর পরিমাণের উদ্ভিদ আছে, প্রচুর রকমের উদ্ভিদ আছে, আর সবে মিলে কি করে ওই যে ঢাললো সূর্য আলো এটাকে ট্র্যাপ করে কি করবে, খাদ্য বানাবে। এবার হচ্ছে সারা দিনের, পুরো দিনের সূর্যের যতটুক কিরণ আসে, এটাকে যদি আমি 100% ধরি, তাহলে ওই 100%-এর এই পৃথিবীতে যত সমস্ত উদ্ভিদ আছে, ওই সমস্ত উদ্ভিদ দিলে ওই 100%-এর কতটুক পার্সেন্টেজ খাদ্য বানাতে পারে? আইডিয়া? পুরো দিন মিলিয়ে, মানে ওদের মধ্যে ট্র্যাপ করতে পারে কত? 50? इतना तो हो ही सकता है, মানে এত বেশি উদ্ভিদ আছে না, 50% তো हो ही सकता है। The answer is 1%। ওকে, যতটুক সূর্যের থেকে শক্তি পুরো দিনে পৃথিবীতে আসে, পৃথিবীর মধ্যে যত সব উদ্ভিদ আছে সব মিলিয়ে সেই শক্তির মাত্র 1% ট্র্যাপ করতে পারে, 1%-কে আমাদের পরিবেশে নিয়ে আসতে পারে। ঠিক আছে, ধরে নেই যে ওই 1%-টাই আমার হচ্ছে ধরে নেই 10,000 জুল ধরে নিলাম সাপোজ। এবার হচ্ছে এই 10,000 জুল যখন একটা ঘাসের মধ্যে আছে, ফর এক্সাম্পল, এই ঘাসটাকে যখন হরিণ খাবে, ওর বডিতে কি 10,000 জুলই শক্তি যাবে? না, অত কিছু ইউজ করবে না, কিছু তো ও ইউজ করবে নিজের অ্যাক্টিভিটির জন্য। এবার কিছু ইউজ করে তারপর কতটুকু যাবে? এনি আইডিয়া? না, এবারে আইডিয়া করবে না। এটা হচ্ছে 10% যাবে। ঠিক আছে, 10% অফ নট দিস, 10% অফ দিস। ক্লিয়ার? এটা 10% শক্তি ওইখানে যাবে, হরিণের মধ্যে যাবে। ক্লিয়ার? তো হরিণের মধ্যে কত গেল? 1,000 জুল। ক্লিয়ার? হরিণকে যখন একটা সিংহ খাবে, হরিণের বডির থেকেও সেম 10%, 10% যাবে। ক্লিয়ার? তার মানে ওর বডিতে থাকবে 100 জুল। ক্লিয়ার? এরকম করে যদি আরো ট্রফিক স্তর হয়, তাহলে ক্রমশ যত আমি ট্রফিক স্তরে এগোবো তত আমার কি হবে, শক্তি কমতে থাকবে। এটার জন্য একটা প্রশ্ন আসে যে কেন 4টার থেকে বেশি জেনারেলি আমরা কোনো ট্রফিক স্তর দেখতে পাই না। এর আগে যে খাদ্য জালটা দেখেছিলাম, খাদ্য জালক, সেটার মধ্যেও দেখবে যে হার্ডলি 5টা ট্রফিক স্তর, কিন্তু 5টা ট্রফিক স্তর অনেক রেয়ার। 4টা ট্রফিক স্তরেই আমাদের খাদ্য শৃঙ্খল শেষ হয়ে যায়, এবং এটা আমি শেষ করছি না, এটা নেচার নিজের থেকেই শেষ করছে। কেন? কারণ অন্তিম ট্রপিক স্তরে যেটা থাকবে, একদম উচ্চ ট্রপিক স্তরে যে থাকবে, ওর জন্য যে শক্তিটা অ্যাভেলেবেল থাকবে সেটা অতি ক্ষুদ্র হয়ে যাবে। ঠিক আছে তো? আচ্ছা, এই যে 10% করে যায়, এটার একটা সূত্রই আছে, সেই সূত্রটাকে বলে 10% সূত্র। ঠিক আছে, লিন্ডাম্যানের 10% সূত্র, নামটা না বললে না হয়, বিকজ উনি এটা প্রথম দিয়েছিলেন এই হাইপোথেসিসটা। তো এটা প্রশ্ন আসে যে 10% মানে কি, ব্যাখ্যা করো। তো 10% মানে কি, তো তুমি লিখে নেবে যে প্রতি ট্রপিক স্তর থেকে তার পরবর্তী ট্রপিক স্তরে আগের ট্রপিক স্তরের 10% শক্তি শুধুমাত্র প্রবাহ করবে এবং 90% শক্তি আগের ট্রপিক স্তরে ব্যবহৃত হয়ে যাবে। কিভাবে ব্যবহৃত হয়? শ্বসন প্রক্রিয়ায়, রেসপিরেশনে। ঠিক আছে, শ্বসন প্রক্রিয়ায় ব্যবহৃত হয়। যেমন কি আমি এখন কথা বলছি, তোমরা এখন বসে আছো, আমাদের বডি থেকে অনবরত হিট বেরোতে আছে। ঠিক আছে, তো ওই যে হিটগুলো আছে তৈরি হচ্ছে, কিভাবে তৈরি হচ্ছে? এটিপি শ্বসন প্রক্রিয়ায় তৈরি হচ্ছে। যে গ্লুকোজটা খেয়েছিলাম সেই গ্লুকোজটা অযথা ভাঙছে, ঠিক তো? অযথা হয় না অ্যাকচুয়ালি, বাট যে হিটটা তৈরি হচ্ছে সেটা আমাদের চারপাশে চলে যাচ্ছে। ক্লিয়ার? আচ্ছা,
এটার জন্য একটা জিনিস লক্ষ্য করবে যে সূর্যের থেকে যে শক্তিটা আসে সেই শক্তিটা একই দিকে যায়, একমুখী প্রবাহ বলে এটাকে। ঠিক আছে, বিপরীতমুখী হতে পারে না। এটা প্রশ্ন আসে যে কেন শক্তির প্রবাহ একমুখী বিপরীতমুখী হতে পারে না কেন। একটা তো দেখো রিজন হচ্ছে যে কখনো হরিণ সিংহকে খাবে না, ঠিক আছে, যে ওর বডির থেকে ওর বডিতে আবার শক্তি চলে আসবে। আর যদি আমি ধরে নিই যে যদি খেয়েও নেয়, ঠিক আছে, তাহলে কেন আসবে না? কারণ হরিণের বডিতে তো অলরেডি হরিণের বডি থেকে 90% শক্তি অলরেডি চলে গেছে। বা যদি আমি সিংহকে ধরে নিই, সিংহকে যদি কোনোদিন হরিণ খেয়ে নেয়, তাহলে কি হবে, সিংহ থেকেও 10%ই আসবে, কারণ 90% তো ও ইউজ করে নিয়েছে। কারেক্ট? ঠিক আছে। অনেক সময় আমাদের এই কনফিউশনটা থাকে যে আমরা ঘাস থেকে যে পুষ্টিগুলা নেই, যে নিউট্রিয়েন্টসগুলা নেই, যখন সে সিংহটা মরে যাবে এবং সেকে মানে সিংহটাকে মৃতজীবীরা পচিয়ে দেবে, তখন এই নিউট্রিয়েন্টসগুলো আবার মাটিতে ফিরে আসবে, এবং এই নিউট্রিয়েন্টসগুলা ঘাসও মাটির থেকেই নিয়েছিল। তো এটা আমরা নিউট্রিয়েন্ট মানে পুষ্টির চক্রের মধ্যে এটা পড়ি। ঠিক আছে। তো তো পুষ্টি যদি চক্রাকারে মুভমেন্ট করতে পারে, তাহলে শক্তি কেন পারে না? ঠিক আছে, শক্তি পারে না কারণ এটা ডিস্ট্রিবিউট হয়ে যায়, বেড়ে যায়। এখন আমাকে যদি একটা সিংহ খেয়ে নেয়, আমি যতটুকু মানে স্টোর করেছিলাম অতটুকু পাবে না, কারণ অলরেডি আমার বডি থেকে চারপাশে শক্তি ছড়িয়ে গেছে। ঠিক তো, এগুলো লস্ট। ক্লিয়ার? দ্যাট ইজ ওয়াই শক্তির প্রবাহ একমুখী হয়, বিপরীতমুখী হতে পারে না। ক্লিয়ার? এই প্রশ্নগুলা খুব প্রমিনেন্ট প্রশ্ন, এগুলো আসেই। ঠিক আছে তো, কারণ এই চ্যাপ্টার থেকে আর প্রশ্নই নাই কি আসবে। চলো, বুঝা গেছে শক্তির প্রবাহ? ডান। এবার যখন শক্তির প্রবাহ বুঝে গেছি আমরা, তখন আমরা একটা পিরামিড পড়ব। ঠিক আছে তো, কি বলে এটাকে? পিরামিড। পিরামিড বলে। এই পিরামিডটা হতে পারে মানে নাম্বারের পিরামিড, এই পিরামিডটা হতে পারে খাদ্যের পিরামিড, এই পিরামিডটা হতে পারে শক্তির পিরামিড। ঠিক আছে। এই পিরামিড কি সিম্বলাইজ করে, কি দেখায়? এই পিরামিডে দেখায় যে একদম যে নিচের যে বেসটা আছে, এই বেসে যারা থাকবে ওদের সংখ্যা অনেক বেশি থাকবে। আমাদের বাস্তুতন্ত্রে, যে কোনো বাস্তুতন্ত্র ধরে নেই, ওদের সংখ্যা সবচেয়ে বেশি থাকবে। ঠিক আছে তো, ওদের মধ্যে এটাকে যদি আমি শক্তির পিরামিড ধরি, তাহলে এখানের মধ্যে এরিয়াটা সবচেয়ে বড়। তার মানে এই জায়গাতে শক্তি সবচেয়ে বেশি থাকবে। ঠিক আছে তো, এই জায়গার নাম্বারসও বেশি থাকবে, এই জায়গার খাদ্য সংখ্যাও বেশি থাকবে। ক্লিয়ার? তো এটার জন্য এই জায়গাতে কাকে প্লেস করবো বলো তো? আমাদের জৈব উপাদানের মধ্যে কাকে প্লেস করব এখানে? উৎপাদককে প্লেস করব। গুড, উৎপাদককে প্লেস করলাম। উপরে কাকে নেব? খাদক, গ্রাহক, খাদক। ঠিক তো, এবার খাদকের মধ্যেও তো খাদক দিয়ে তো পুরোটাকে আমি ভরে নিতে পারি, ঠিক না? ওই জায়গায় বলেছিলাম যে খাদকগুলাকে আমরা আরো বিভিন্ন ভাগে ভাগ করতে পারি। আগে যেমন দেখেছিলাম তৃণভোজী, মাংসাশী, দেখেছিলাম না? এখন আমরা দেখবো প্রাথমিক খাদক। প্রাথমিক খাদক মানে কে? ওই তৃণভোজী। ঠিক আছে তো, তারপর গৌণ খাদক মানে মাংসাশী। তারপরের যেটা আছে প্রগৌণ, যেগুলা থাকবে এগুলোও মাংসাশী অ্যাকচুয়ালি। ঠিক তো। তো আস্তে আস্তে কি দেখছি আমরা, সংখ্যা কমতে যাচ্ছে, এনার্জি কমছে, নাম্বারস মানে সংখ্যা এবং খাদ্য পরিমাণ কমছে। ঠিক আছে তো। তো এই পিরামিডটা এটাই সিম্বলাইজ করে, এই পিরামিড দিয়ে আমি পুরো আমার বাস্তুতন্ত্রকে বুঝিয়ে নিতে পারি। ক্লিয়ার? আচ্ছা, চলো নেক্সট আবার খাদ্য শৃঙ্খলে আই। খাদ্য শৃঙ্খলটা হচ্ছে আমাদের মেইন জিনিস এই চ্যাপ্টার। আবার খাদ্য শৃঙ্খলে আই। এই যে খাদ্য শৃঙ্খলটা আছে, এখানে মধ্যে আমি একটু চেঞ্জ করেছি। কি দিয়েছি? লাস্টে আমি মানুষকে দিয়েছি, ঠিক না? আগে বক ছিল, এবার মানুষকে দিয়ে দিয়েছি। চলো, সাপোজ করো যে এই যে খাদ্য শৃঙ্খলটা আছে, এটা একটা মানে জলাশয়ের খাদ্য শৃঙ্খল বোঝা আছে, মাছ বাজ আছে। ধরে নিলাম এই জলাশয়টা আমাদের একটা ইন্ডাস্ট্রির পাশে আছে। ঠিক আছে। এবার ইন্ডাস্ট্রির মধ্যে একটা কলকারখানাতে প্রচুর কি হয়, মানে ওয়েস্ট মেটেরিয়ালস বেরোয়, পয়জনাস, ঠিক না, রাসায়নিক পদার্থ বেরোয়। সেই রাসায়নিক পদার্থগুলা জলের মধ্যে আসলো। ঠিক আছে। সেই জল থেকে রাসায়নিক পদার্থগুলা গাছের শিকড় হয়ে গাছের মধ্যে চলে গেল, কোনো কারণে আমাদের গাছের মধ্যে ঢুকে গেল। ঠিক আছে। এবার ঘাসের মধ্যে ঢুকলো ভালো, সাপোজ একটা রাসায়নিক পদার্থের ঘাসের মধ্যে ঢুকলো 1 মিলিগ্রাম, ফর এক্সাম্পল 1 মিলিগ্রাম ঢুকলো। এইবার এরকম 10টা ঘাসকে একটা ছোট জলজ প্রাণী খেলো। ঠিক আছে, একটা ছোট জলজ প্রাণী খেলো 10টা ঘাসকে। তো ওর মধ্যে ওই যে পয়জনাস রাসায়নিক পদার্থটা, সেটার পরিমাণ কত হয়ে যাবে? 10 মিলিগ্রাম
সাপোজ এই যে মাছটা আছে সেই ছোট জলজ পদার্থ 10টাকে খেলো এই মাছটা, তো এই মাছের মধ্যে সেই পদার্থটা কত হয়ে যাবে 100 মিলিগ্রাম। ঠিক আছে, আমরা সাপোজ এরকম 2টা মাছ খেয়ে নিলাম, ঠিক আছে, আমাদের মধ্যে কত হয়ে গেল 200 মিলিগ্রাম, যে জায়গায় হয়তোবা আমি কলকারখানা থেকে 100 মিটার দূরে আছি, বাট আমার মার্কেটে ওই মাছটা চলে এসেছে। ঠিক আছে, তো এই যে ক্রমশ আমরা দেখতে পাচ্ছি খাদ্য শৃঙ্খলের বিভিন্ন স্তরে রাসায়নিক পয়জনাস পদার্থের পরিমাণ বাড়ছে, এই জিনিসটাকে আমরা বলি জৈব বিবর্ধন অথবা বায়োম্যাগনিফিকেশন। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা বলি জৈব বিবর্ধন। সংজ্ঞাটা কি? জৈব বিবর্তন হলো সেই প্রক্রিয়া যার মাধ্যমে ক্ষতিকর রাসায়নিক পদার্থ যেমন পেস্টিসাইড, হেভি মেটালস মানে ধরে নাও ক্যাডমিয়াম, মার্কারি, যেগুলা কলকারখানাতে সবচেয়ে বেশি ইউজ হয় ব্যাটারি বানাতে, ঠিক না? তো এইগুলা তো ওদের আউটলেট দিয়ে জল দিয়ে ভেসে জলাশয়ের মধ্যে চলে যায়। তো এইগুলা ডিডিটি খাদ্য শৃঙ্খলের প্রতিটি স্তরে ধীরে ধীরে বৃদ্ধি পায়, ঠিক আছে, ক্রমশ বৃদ্ধি পেতে থাকে, সেই প্রসেসটাকে আমরা বলি বায়োম্যাগনিফিকেশন। ঠিক আছে, এটার প্রচুর উদাহরণ আছে, প্রচুর উদাহরণ। যেমন কি ধরে নাও মানুষ কি করে, ওই যে শস্য ক্ষেত যে বানায়, ফসলের ক্ষেত, সেটা নদীর তীরে বানায়, নদীর কাছে বানায়, যেন মানে জল আনতে সাহায্য হয়, ঠিক তো, জল নিয়ে আসতে সাহায্য হয়। এবার কি হয়, ওরা পেস্টিসাইড ইউজ করে, রাসায়নিক সার ইউজ করে অনেক বেশি। এবার ধরো রাসায়নিক সারটা ইউজ করলো, এরপরে বৃষ্টি দিয়ে দিল, তো বৃষ্টি কি করে উপরের মাটিকে নিয়ে চলে যায় নদীর দিকে। এবার উপরের মাটিকে যে নিয়ে চলে যায়, এটার মধ্যে থাকা পেস্টিসাইড, উইডিসাইড, রাসায়নিক যে সারগুলো আছে সবগুলোকে ধুয়ে নিয়ে যায়। ঠিক আছে, তো এবং ওইগুলা ধীরে ধীরে মাছের মধ্যে ঢুকে, ছোট ছোট প্রাণীর মধ্যে ঢুকে, জলে থাকা ঘাসের মধ্যে ঢুকে, গাছের মধ্যে ঢুকে, ঠিক তো, এবং অটোমেটিক্যালি সেগুলো খাদ্য শৃঙ্খলে পার্ট হয়ে যায়। এবং এই যে ডিডিটিটা আছে, এই ডিডিটিটাকে এটার জন্যই ব্যান করা হয়েছে, ডিডিটিকে এটার জন্য ব্যান করা হয়েছে বিকজ এটা প্রমিনেন্ট মানে একটা সাইন দেখিয়েছিল আমাদের বায়োম্যাগনিফিকেশনে বা জৈব বিবর্তনের, মানে মানুষের বডিতে সেটার পরিমাণ বাড়া স্টার্ট হয়ে গেছিল, এটার জন্য ডিডিটি আজকের দিনে ব্যান্ড। ক্লিয়ার? হুম। ডিডিটি আগে আগে ইউজ হতো এটা মশা মারতে, ঠিক আছে, মশা মারার জন্য ডিডিটিকে ইউজ করা হতো, কিন্তু এই যে স্প্রে করা হতো এই ডিডিটিটা অ্যাকচুয়ালি ন্যাচারালি সেটা নষ্ট হয় না আর কি, ঠিক আছে, এটার জন্য কি হয়, এটা ন্যাচারের মধ্যে থেকে যায়, আর এটা যদি একটা ছোট ছোট অর্গানিজমসের মধ্যে ঢুকে যায়, সে খাদ্য শৃঙ্খলে পার্ট হয়ে যায়। ক্লিয়ার? আর এই খাদ্য শৃঙ্খলে পার্ট হলেই ডেঞ্জার। তো এই জিনিসটা বুঝাতে পারলাম, এটা একটা নতুন জিনিস পড়লে আজকে, ঠিক না? এটা ইন্টারেস্টিং জিনিস বাট ভয়ানক জিনিস, এটা ইট ইজ দ্য ম্যাটার অফ কনসার্ন, এটা আমাদের কনসার্ন থাকা দরকার এই জিনিসটার, ঠিক তো? আচ্ছা, এরপরে হচ্ছে আমাদের পরিবেশের আরো কিছু পার্ট। ওজোন, নাম শুনেছো এর আগে? নাম শুনেছো ওজোন? ভেরি গুড। ওজোন সম্বন্ধে কি শুনেছো? ওজোন কোথায় থাকে সেটা আমরা জানি। ওজোন থাকে আমাদের বায়ুমণ্ডলের যে ট্রপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, এই যে স্তরগুলো আছে, এই স্তরের মধ্যে স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে থাকে, ঠিক আছে, বায়ুমণ্ডলের স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে থাকে। তো স্ট্র্যাটোস্ফিয়ার স্তরে ওজোন থাকে, ওজোনের রাসায়নিক সংকেত হচ্ছে O3। O3 কখনো পেয়েছো না O2 পেয়েছিলে? O2 পেয়েছিলে, কারণ ন্যাচারালি আমাদের এই ট্রপোস্ফিয়ারের মধ্যে O2ই থাকে, O3 একটা পয়জনাস গ্যাস, O3টা একটা খুবই ক্ষতিকর পয়জনাস গ্যাস, কিন্তু এটাই আমাদের জান বাঁচিয়ে আছে, ঠিক তো? কেন? এটা যখন স্ট্র্যাটোস্ফিয়ারে থাকে তখন সে পৃথিবীতে অতি বেগুনি রশ্মি যেটা আছে সূর্যের, আলট্রাভায়োলেট রেজ, সেটাকে ঢুকতে দেয় না, ঠিক আছে। এবার আমরা ভাববো যে সেটাকে ঢুকতে দেয় না মানে কি, সেটা একটা মিররের মতো থাকে নাকি যে অতি বেগুনি আলো এসে পড়ে এবং রিফ্লেক্ট করে চলে যায়? না, নট লাইক দিস, এরকম হয় না, ঠিক আছে। এটা কোনো আয়না না যেটার উপর পড়বে পরে রিফ্লেক্ট হয়ে চলে যাবে, এরকম হয় না। অ্যাকচুয়ালিতে কি হয়, জিনিসটা খুব মানে ইন্টারেস্টিং জিনিস। দেখো অ্যাকচুয়ালিতে কি হয়, ওই জিনিসটা দেখার জন্য আমাদের দেখতে লাগবে যে ওজোন তৈরি কিভাবে হয়, ঠিক আছে। স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে যখন ইউভি রেজ আসে এবং ওইখানে যখন আমাদের অক্সিজেন পৌঁছায়, ঠিক আছে, O2, এই ইউভি রেজ বা অতিবেগুনি রশ্মিটার মধ্যে এতটুকু শক্তি থাকে যে এই যে ও থাকে O2, এই O2-র মিডিলের যে বন্ডটা থাকে সেটাকে ব্রেক করে দেয়, ভেঙে দেয়। ভাঙার পরে কি হয়,
এটা তো মানে কি বলে এটাকে, অণু, ঠিক না? অক্সিজেন অণুকে ভেঙে অক্সিজেন পরমাণু বানিয়ে দেয়, ঠিক আছে? বাট নেচারে অক্সিজেন পরমাণু থাকতে পারে না, এগুলো হচ্ছে হাইলি রিয়েক্টিভ, মানে আনস্টেবল, সে থাকা পছন্দ করে না। এটার জন্য আমাদের আশেপাশে আমরা ওকে দেখবো না, ও টু দেখবো, ঠিক তো? ও টু বনে থাকে, ও থাকে না। তো এটা তো হাইলি আনস্টেবল, এটা যেই হলো ফটাফট সে নিজের মধ্যে আবার লেগে যাবে, লেগে ও টু বানিয়ে নেবে কিছু। আবার কিছুগুলো কি করবে, ও টু কে পাবে, ও টুর সাথে লেগে ও থ্রি বানিয়ে নেবে, এই আমার ওজন তৈরি হয়ে গেল, ঠিক আছে? যেটা জেনারেলি এই জায়গাতে সম্ভব না, ঠিক আছে? ওইখানে অতিবেগুনি রশ্মির কারণেই ও থ্রিটা বনে, ঠিক আছে? কিন্তু এই চক্করে কি হয়ে যায়, অতিবেগুনি রশ্মির যে শক্তিটা থাকে সেই শক্তি ইউজড আপ হয়ে যায়, ঠিক আছে? তো অতিবেগুনি রশ্মির শক্তিটা যেটা থাকে, যেটা নিয়ে সে প্রবাহ করতেছিল পৃথিবীতে, সেই শক্তিটা এখানে ইউজ হয়ে গেছে, ডান। মানে আর অতিবেগুনি রশ্মি রইলই না, বুঝাতে পারলাম? সেম জিনিসটা হয় আবার, ধরে নাও ও থ্রি যেটা থাকে, ও থ্রিও ভেঙে ও এবং ও টু হয়ে যায়, এগুলা আবার লেগে ও থ্রি হয়ে যায়, ঠিক আছে? মানে এটা সাইকেলে চলতে থাকে, ও থ্রি কখনো শেষই হবে না ওই জায়গাতে, এটা সাইকেলে চলছে। কিন্তু তার চক্করে ইউভি রেজ শেষ হয়ে যায়, অতিবেগুনি রশ্মি শেষ হয়ে যায়, তাই অতিবেগুনি রশ্মি আর পৃথিবীতে ঢুকতে পারে না, ঠিক আছে? ওইখানে সব শেষ হয়ে যায়। কিন্তু এটা ভুল কথা অ্যাকচুয়ালি, পৃথিবীতে ঢুকে, ঠিক তো? এখনো যদি আমি মোবাইল খুলে দেখি আমাদের ওয়েদার রিপোর্টে, তাহলে ইউভি ইন্ডেক্স একটা দেখা যায় যে আমার জায়গাতে কতটুক অতিবেগুনি রশ্মি এসে পড়ছে, ঠিক আছে? এটার একটা স্কেল থাকে যে এতটুকু হলে তুমি ঘর থেকে বেরোবেই না, এতটুকু হলে ফুল স্লিভস লাগিয়ে বেরোতে পারো, ছাতা পাতা নিয়ে বেরোতে পারো ডাকু সেজে, ঠিক আছে? এতটুকু হলে সানস্ক্রিন লাগাতে পারো, ঠিক আছে? আর এটা তো চলেই গেছে এখন যে তুমি বেরিয়ে খেলতে পারবে, এই দিন তো চলেই গেছে, কারণ প্রাকৃতিক এত চেঞ্জেস গুলো হচ্ছে, ওয়েদার চেঞ্জ হচ্ছে, যে ইউভি রেজ এত বেশি ঢুকছে যে সকাল 7টার থেকে বলে যে ঘরে থাকো। ঠিক আছে? আচ্ছা, আগেকার সময় আমরা বাইরে থাকতাম ভিটামিন ডি পাবো বলে, এখন ভিটামিন ডি না, ক্যান্সার পেয়ে নেব। আচ্ছা, তো দেখো তৈরি কিভাবে হয় দেখলাম, ঠিক আছে? তো তো এটার মধ্যে কোয়েশ্চেন কি তৈরি মানে জিজ্ঞেস করে জানো? কোয়েশ্চেন জিজ্ঞেস করে যে অতিবেগুনি রশ্মি কিভাবে ওজোন স্তরকে বানায়, এরকম প্রশ্ন করে। তো স্টুডেন্টরা মানে হঠাৎ করে কনফিউজ হয়ে যায় যে অতিবেগুনি রশ্মিকে তো ওজোন নষ্ট করে, তো অতিবেগুনি রশ্মি আবার ওজনকে কিভাবে বানায় বা কেনই বানাবে, ঠিক আছে না? क्यों बनाएगा? तो इसलिए ऐसे बनाता है, ठीक है? सो इसको याद रखना। এটা তো তোমরা সেন্টেন্সে লিখবে অবভিয়াসলি, বাট সেন্টেন্সে লিখে এইটা যদি না দেখাও তাহলে ইউ ওয়ন্ট গেট মার্ক, মার্ক পাবে না, ঠিক আছে? বুঝা গেছে? সেন্টেন্সে লিখে এটা দেখাতে লাগবে। বুঝাতে পারলাম? ওজোন স্তরের কাজ বুঝাতে পারলাম? ওকে, এইবার হচ্ছে কিছু কনসার্ন আমাদের, যে কই গেল, হে এটা এরকম কেন আসছে, ভুল অ্যানিমেশন দিয়ে দিয়েছি, প্রচুর লম্বা এটা। আচ্ছা আসুক, কোনো অসুবিধা নেই, হ্যাঁ পড়তে পারো। দেখো, শেষ হো এ, হ্যাঁ শেষ হয়েছে। দেখো, ওজোন স্তর ক্ষয় কিভাবে হয়, ঠিক আছে? আমরা তো দেখলাম যে ওজোন স্তর হচ্ছে অমর, আচ্ছা আমার কখনো নষ্ট হবে না, কিন্তু নষ্ট হয়, ঠিক না? কেসে হতে হয়, সিএফসি নামক কিছু গ্যাস আছে, ঠিক আছে? শুধু সিএফসি এখানে আরও আছে, বাট সিএফসিটা মোস্ট প্রমিনেন্ট। যেগুলো আমাদের ওই যে এসি লাগানো আছে এরকম আগে আগে এসিতে ইউজ হতো, রেফ্রিজারেটরে ইউজ হতো, স্প্রে পেন্টিংসগুলোতে ইউজ হতো, ঠিক আছে? এটা বেসিক্যালি একটা কন্ডেন্সার গ্যাস হিসাবে ইউজ হতো, যেটা জিনিসকে কন্ডেন্স করে রাখতে পারে, মানে আটিয়ে রাখতে পারে, কম্প্রেস করে রাখতে পারে। তো এই কম্প্রেসার হিসেবেই গ্যাসটাকে ইউজ করা হতো। এবার এই গ্যাসটা যখন বেরোয়, আমাদের বাস্তুতন্ত্রে যখন বেরোয়, এটা এত হালকা গ্যাস যে চট করে উঠে যায় উপরে, ঠিক আছে? বায়ুমণ্ডলের উপরে উঠে যায়। এবার উঠে উঠে আমাদের স্ট্র্যাটোস্ফিয়ারে গেলেও আছে, ঠিক আছে, কোনো অসুবিধা নেই। কিন্তু সে ভাসতে 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 চলে যায় আমাদের পৃথিবীর পোলার রিজনসে, নর্থ পোল সাউথ পোল, ঠিক আছে? ওইখানে তো অত্যন্ত ঠান্ডা, এবং ঠান্ডাতে আমরা কি জানি যে গ্যাস কি হয়, ঠান্ডাতে এক জায়গাতে চলে আসে, কন্ডেন্স হয়ে যায়। তো অনেকগুলা সিএফসি এক জায়গাতে কন্ডেন্স হয়ে যায়, ঠিক আছে? আচ্ছা, সিএফসির ফুল ফর্ম হচ্ছে ক্লোরো ফ্লোরো কার্বনস, মানে এর মধ্যে ক্লোরিন আছে, ফ্লোরিন আছে, কার্বন আছে, ঠিক আছে? তো এই ক্লোরোফ্লোরো কার্বনস ওইখানে গিয়ে, মানে নর্থ পোল সাউথ পোলে গিয়ে যখন একখানে হয়ে যায়, এক জায়গাতে হয়ে যায়, তখন এইগুলা অতিবেগুনি রশ্মির কন্ট্যাক্টে এসে ক্লোরিন ছাড়ে, ঠিক আছে? ক্লোরিন ছাড়ে। এই ক্লোরিনটা এই ক্লোরিনটা ওইখানে থাকা
অক্সিজেন যেটা অনবরত ভাঙছে হচ্ছে, ঠিক আছে না, ওইটার সাথে রিয়াক্ট করে এইটা বানিয়ে দেয় এবং এটা নিচে চলে আসে, স্ট্র্যাটোস্ফিয়ারের নিচে চলে আসে। তো কি হয়ে গেল, আমার একটা অক্সিজেন অ্যাটম ওখান থেকে কমে গেল, ঠিক আছে। তো এরকম যদি হাজার হাজার ক্লোরিন পরমাণু আমার ওইখানে রিলিজ হয়, তাহলে হাজার হাজার অক্সিজেন পরমাণুকে নিয়ে এসে নিচে চলে আসবে, মানে স্ট্র্যাটোস্ফিয়ার স্তর থেকে নিচে চলে আসবে, ঠিক আছে। তো তাতে কি হলো, আমার স্ট্র্যাটোস্ফিয়ারে ওজোনকে বানানোর জন্য অক্সিজেন কম পড়ে যাবে, এবং সেটাকে দেখা গেছে ওজোন হোলের মাধ্যমে, একটা ওজোন ছিদ্র পাওয়া গেছিল। এবং মানে ভাববে যে বাতাসের মধ্যে ছিদ্র কিভাবে আমি দেখব, সেটা টেলিস্কোপ বলছি, থার্মাল স্যাটেলাইট দিয়ে দেখানো মানে দেখেছিল আর কি। আমাদের যে পৃথিবীর আশেপাশে টেলিস্কোপ ঘুরছে না, টেলিস্কোপ স্যাটেলাইট স্যাটেলাইট ঘুরছে, ঠিক আছে। তো স্যাটেলাইট ঘুরছে অনেকগুলা, তো এই স্যাটেলাইটগুলোর মধ্যে থার্মাল ক্যামেরা আছে যেগুলো হিট সেন্স করতে পারে। তো পৃথিবীর কোন জায়গায় কিরকম হিট আছে ওটা দেখতে পারে। তো ওজোনের একটা পার্টিকুলার হিট থাকে, ওইখানে আমাদের ইউভি রেজ ইউজ হয়, তো অনেক বেশি হিট থাকে। তো একটা জায়গাতে দেখা গেছে কি হিট চারপাশে আছে, মিডিলে নাই, বাতাসের মধ্যে। তো বোঝা গেছে এখানে ওজনই নেই, O3 নাই, O3 চলে গেছে। কেন? কারণ এখান থেকে সব অক্সিজেন অ্যাটম নিচে নিচে চলে গেছে, ঠিক আছে। এবার তাতে কি হয়েছে, আমাদের এখানে তো তেমন কিছু প্রবলেম না, কারণ এটা হচ্ছে পোলার রিজনে, আমাদের এখানে কিছু না। বাট পোলার রিজনে যখন এটা হয়, তখন অতিবেগুনি রশ্মি ডাইরেক্ট কোথায় পড়ে, গ্লেশিয়ার্সদের উপর পড়ে, বরফের উপর পড়ে। যে সমুদ্রটা বরফ হয়ে আছে সে সমুদ্র গলে যাচ্ছে আস্তে আস্তে। গললে কি হবে, সমুদ্রের স্তর আস্তে 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 বেড়ে যাচ্ছে, এবং তাতে কি হচ্ছে যে দ্বীপ কান্ট্রিজগুলো আছে, আইল্যান্ড কান্ট্রিজগুলো আছে, মালদ্বীপস এর মতো কান্ট্রিজগুলা, সেগুলা আস্তে আস্তে ওদের জায়গা ছোট হতে যাচ্ছে, কারণ জল কভার করে নিচ্ছে ওদেরকে চারপাশ দিয়ে, ঠিক আছে। তো সো দিস ইজ এ ম্যাটার অফ কনসার্ন, ক্লিয়ার। তো এটা কি করে, বিশ্ব উষ্ণতা বাড়ায়, ঠিক আছে। তো বিশ্ব উষ্ণতা বাড়ায়, আর প্লাস এটা শুধু ওইখানে না, আমাদের সমস্ত পৃথিবীতে সিএফসিটা এই জিনিসটা করে। তো এটার জন্য কি হয়েছে, এটাকে অনেক আগেই ধরা হয়ে গেছিল। তাই 1986 সালে যে মাত্রায় সিএফসি যে মাত্রায় সিএফসির উৎপাদন হয়েছিল, সেই মাত্রাতে এর উৎপাদনকে স্থির রাখার জন্যে 1987 সালে ইউনাইটেড নেশন এনভায়রনমেন্ট প্রোগ্রাম, এটা ইউএনইপির ফুল ফর্ম, এটা জিজ্ঞেস করে, ঠিক আছে। কোনো স্পেলিং মিস্টেক করতে পারবে না, একটা জায়গাতে একটা স্পেলিং মিস্টেক করবে 1 মার্ক শেষ, ঠিক আছে। ইউনাইটেড নেশনস এনভায়রনমেন্ট প্রোগ্রাম, নেশনস এস লাগাতে লাগবে, মানে দন্তাস্ব লাগাতে লাগবে, চুক্তি স্বাক্ষর করে সফল হয়েছিল। বর্তমানে সারা বিশ্ব জুড়ে সব রেফ্রিজারেটর উৎপাদককারী সংস্থাগুলোর জন্য এটি বাধ্যতামূলক যে তাদেরকে সিএফসি মুক্ত বা সিএফসি ব্যবহার না করে রেফ্রিজারেটর তৈরি করতে হবে, ঠিক আছে। আর এই ইউএনইপিটা কিসের অঙ্গ, এটা হচ্ছে ইউনাইটেড নেশনসের অঙ্গ, ইউএনও, এটা তো জানো, যুক্তরাষ্ট্র বোধহয় বলে এটাকে না, ইউনাইটেড নেশনস অর্গানাইজেশন। এটার মধ্যে 100 কতটা দেশ আছে, 92টা বোধহয় দেশ আছে। ওই 192টা দেশের মানে ওইখানে যে চুক্তিটা হবে ওই 192টা কান্ট্রিজের মানতে লাগবে। তো এটা সারা বিশ্ব জুড়ে বলা যায় যে রেফ্রিজারেটরস এইবার সিএফসি মুক্তই বানাতে লাগবে, ঠিক আছে। এবার হাইড্রোকার্বনস ইউজ করে, অনেক অন্যান্য গ্যাস ইউজ করে সিএফসি ইউজ করতে পারবে না, ঠিক আছে। এবার ব্যাপার হচ্ছে যে কেন, যদি আমার ওজোন স্তর নাই থাকে তো কি হবে, কমন সেন্সের, ওজোন স্তর যদি না থাকে তো অতিবেগুনি রশ্মি ঢুকে যাবে ভিতরে, আর এই অতিবেগুনি রশ্মি আমাদের জন্য খারাপ। আমাদের স্কিনে যদি ডাইরেক্ট পড়ে তাহলে স্কিন ক্যান্সার হতে পারে, গাছের গ্রোথ কমে যেতে পারে, আমাদের চোখে প্রবলেম হয়ে যেতে পারে, চোখে ইরিটেশন হবে, জ্বলবে, ঠিক আছে। আমার বডির যে প্রতিরোধ ক্ষমতা আছে সে প্রতিরোধ ক্ষমতা নষ্ট হয়ে যেতে পারে, বিভিন্ন রকমের প্রবলেম হয়, বিভিন্ন রকমের, ঠিক আছে, বুঝা গেছে, ক্লিয়ার। চলো ঠিক আছে, লাস্ট টপিক আমাদের হচ্ছে বর্জ্য পদার্থ, ঠিক আছে। ডেলি ডাস্টবিনে নিয়ে ফেলো না জিনিসগুলা, প্লাস্টিক, আবর্জনা। আবর্জনা কেন পড়ছে, আবর্জনা আবর্জনাকে জানার জন্য না, আবর্জনাকে ম্যানেজ করার জন্য, ঠিক আছে। উই হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড। তা আবর্জনা দুই ধরনের হতে পারে, কি, একটা হচ্ছে জৈবিক বর্জ্য, একটা হচ্ছে অজৈবিক বর্জ্য। মানে জৈবিক বর্জ্য এগুলা যেগুলা জৈবিক প্রক্রিয়ায় নষ্ট করা যায়, ঠিক আছে। আমার যে মৃতজীবীগুলো আছে সেগুলা আরামসে এটাকে খেয়ে বেয়ে নষ্ট করতে পারবে। আর অজৈবিক মানে যেটাকে জৈবিক প্রক্রিয়া নষ্ট করা যায় না, ঠিক আছে। তো যেমন প্লাস্টিক, গ্লাস, আয়রন, যে কোনো মেটাল, কারেক্ট, ঠিক আছে। তো এগুলোর জন্য আমি কি করব, এগুলোর জন্য এই কয়েকটা পদ্ধতি আপনাবো। কোথায় গেল জানে পদ্ধতি, এই তো পদ্ধতি, রিডিউস, রিইউজ, রিসাইকেল আর প্রপার ডিসপোজাল, ঠিক আছে। তো এটাকে 3R বলে না, 3R,
রিডিউস, রিইউজ, রিসাইকেল। এক তো হচ্ছে আমি এটা ব্যবহার কমাবো, এক হচ্ছে এটাকে যদি বারবার ব্যবহার করা যায় আমি করব, আর আরেক হচ্ছে যদি এটাকে পুনরায় আবার অন্য কিছু বানিয়ে ইউজ করা যায় তাহলে এটা করব। যেমন আমরা আজকাল দেখি যে অনেক আর্টিস্টিক মানুষগুলা কি করে প্লাস্টিকের বোতল বোতল কেটে খুব সুন্দর ফুলের জার টার বানিয়ে নেয়। এটা হচ্ছে রিসাইকেল করা। রিউজ মানে সে সেম জিনিসটাকে বারবার আবার, যদি আমি একটা পলিথিনের ব্যাগকেই, আমি আমার বাড়িতে একটাই পলিথিনের ব্যাগ আছে, আমি ওইটা নিয়ে বাজারে যাই, বারবার দোকান থেকে আমি পলিথিনের ব্যাগ ডিমান্ড করব না। আমার একটাই ব্যাগ আছে, আমি ওটাকে ইউজ করি, কোনো অসুবিধা নেই। ঠিক আছে তো? আর এটা হচ্ছে সবগুলা করার পর যখন আমার যে সেই জিনিসটা নষ্ট হয়ে যাবে আর ব্যবহারযোগ্য থাকবে না, তখন যখন ওটাকে আমার ফেলতে লাগবে তখন ওটার প্রপার ডিসপোজাল যাতে হয়, মানে প্রপারলি যাতে আমি ওটাকে ফেলি। ঠিক আছে? এবার এটা কি হতে পারে, যেমন ধর্মনগরের মধ্যে আমাদের যে ফুড কর্নার বা স্ট্রিট ফুড কর্নারটা বানিয়েছে, দেখেছো? স্ট্রিট ফুড কর্নারটা বানিয়েছে যে, দেখো নি? আরে ওই যে মোটর স্ট্যান্ডের আপ উঠতে যে হাতের বাঁ দিকে একটা বিশাল বড় ল্যান্ডের মধ্যে অনেক ফাস্ট ফুডের দোকান নিয়েছে। অনেকগুলো ফাস্ট ফুডের দোকান কোথায় আছে জানো? একটা তো গার্লস স্কুলে, তোমাদের স্কুলের সামনে। আরেকটা কোথায় আছে? পুরো ধর্মনগরের মধ্যে ওই একটা আপ উঠতে হাতের বাঁ দিকে আছে না, অনেকগুলো ফাস্ট ফুড টঙ্গর টঙ্গর বানিয়ে, টঙ্গর টঙ্গর বানিয়ে আছে। ওই জায়গাটাকে জলাশয় ছিল। ঠিক আছে? ওই জায়গাটার মধ্যে ল্যান্ড ফিল করা হয়েছে। ফিলিং কিভাবে করা হয়েছে? প্লাস্টিক্স দিয়ে। প্লাস্টিক দিয়েছে, উপরে মাটির এক স্তর দিয়েছে, আবার প্লাস্টিক, আবার মাটির এক স্তর। তো তুমি ভাবো যে এখানে কত টন প্লাস্টিক ইউজ হয়ে গেছে, মানে শেষ, এগুলা চাপা পড়ে গেছে। ঠিক আছে? আর প্লাস্টিক দিলে মাটি কম লাগে এবং জায়গাটা শক্ত হয়ে গ্রিপ হয়ে যায়। ঠিক আছে? এই টেকনিকটা ইন্ডিয়ার বাইরে অনেক বেশি ইউজ হতো, ইন্ডিয়ার মধ্যেও আজকাল ইউজ হচ্ছে। ঠিক আছে? ইয়েস, প্লাস্টিক ইটস। ঠিক আছে? প্লাস্টিক ব্রিক্স বানানো হয়। হ্যাঁ, প্লাস্টিক ব্রিক্স বানানো হয়, প্লাস্টিক দিয়ে রোড বানানো হয়। ঠিক আছে? এই প্লাস্টিক ব্রিক্সগুলোকে ইউজ করে রোডস বানানো হয়, অ্যান্ড দিজ আর ভেরি মাচ স্টেবল, কারণ প্লাস্টিক তো নষ্ট হয় না। তো নষ্ট করতে পারবে না, তো রোডও নষ্ট হবে না। ঠিক আছে? দিস ইজ গুড। সো ইউ সি, এটা হচ্ছে প্রপার ডিসপোজালের পার্ট। ক্লিয়ার? তো এটার থেকে হার্ডলি কোনো কোয়েশ্চেন আসে যে জৈবিক তোমার ওই বর্জ্যের উদাহরণ দাও আর অজৈবিক বর্জ্যের উদাহরণ দাও। ঠিক আছে? তেমন আর কোনো কোয়েশ্চেন আসে না, আর যদি আসে তোমরা এটা আরামসে লিখতে পারবে। যেমন ওই যে অজৈবিক বর্জ্যগুলো আছে, এগুলার কি কি ক্ষতি হতে পারে যদি এগুলাকে আমরা প্রপারলি না ফেলি, তাহলে কি কি ক্ষতি হতে পারে? এক হচ্ছে যে ড্রেনের মধ্যে আটকে সে ফ্লাডিং করতে পারে। ঠিক তো? ড্রেনের মধ্যে আটকে গেলে ফ্লাড সৃষ্টি করতে পারে। দ্বিতীয়ত, আমাদের যে পশু পাখিগুলো আছে বাইরে, রাস্তার পশু পাখিগুলা, এগুলা অজান্তে এগুলাকে খেয়ে নিতে পারে, তারপর মারা যেতে পারে, কারণ পেট এটাকে পচাতে পারবে না। ঠিক তো? তো এরকম মানে অনেক জিনিসগুলো আছে। আবার আরেকটা কি, আমরা ভাবি যে শুধুমাত্র অজৈবিক পদার্থ যেগুলো আছে, বর্জ্য যেগুলো আছে, এইগুলারই ক্ষতিকর মানে এফেক্ট থাকে আমাদের পরিবেশে, এবং এইগুলার থাকে না, কিন্তু এই ধারণাটাও ভুল। এইগুলারও থাকে। যদি একটা জায়গার মধ্যে আমি অত্যন্ত বেশি আমার বাড়ির ওই সবজির বাদা এই সেই যেগুলো নষ্ট হয়, এগুলাকে যদি জমিয়ে রাখি, তাহলে এইগুলার থেকে গন্ধ উঠবে। ঠিক না? স্মেল আসবে। এই স্মেলগুলো পয়জনাস। মিথেইন থাকে এই স্মেলের মধ্যে, মানে এই গ্যাসের মধ্যে। ঠিক আছে তো? তো এগুলো পয়জনাস, আমরা ইনটেক করলে এটা আমাদের চেস্ট পেইন হতে পারে। ঠিক তো? কারণ এই যে মানে জৈবিক প্রক্রিয়ায় এটার যে পচনটা হবে, এটা স্লো প্রসেস। তো আমি বেশি জমাতে পারবো না, কারণ এটা স্লো প্রসেস। ঠিক আছে তো? প্লাস কি, ওইখানে আরো প্রচুর ব্যাকটেরিয়া জন্মাবে, যেগুলোর উপর মাছি বসবে। মাছিগুলো আমার খাবারে এসে বসবে, আমার পরোটার উপরে এসে বসবে, সে পরোটাটা আমি খাবো, মাছিকে উড়িয়ে ব্যাস শেষ, আমার হয়ে গেল ডিসেন্ট্রি। ঠিক তো? সো দ্যাট ইজ ওয়াই উই নিড টু আন্ডারস্ট্যান্ড যে আমরা কোনোটাকেই ভালো কনসিডার করতে পারবো না, দুটোটাই ভালো না, কোনোটাই ভালো না। আমাদের মানে এই দুটোটাকে প্রপারলি ম্যানেজ করতে লাগবে। ঠিক আছে তো? বাস, হয়ে গেল। অ্যান্ড বাই দিস, এটা যেহেতু বলেছিলাম যে লাস্ট টপিক আমাদের, দ্য লাস্ট চ্যাপ্টার অফ ক্লাস 10 ইজ কমপ্লিটেড। ডান? कोई शक? ठीक है, वेरी गुड। सो थैंक यू एवरीवन।